এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি। এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এতে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই। চোরের রানী, ডাকাতের রানী মমতা ব্যানার্জি, যে টিএমসি সরকারকে, যে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে আন্দোলন করে ক্ষমতায় নিয়ে এসেছিল যারা, এখন তারাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরের রানী, ডাকাতের রানী বলছে। কি হচ্ছেটা কি? ভিডিওটা দেখুন, তারপরে বিস্তারিত বিশ্লেষণে আসছি। দেখুন আপনারা ভিডিওটা। বিচার নেই, মমতা ব্যানার্জি সঠিক তালিকা দেয়নি, মানে সঠিক বিচার হয়নি, তার জন্য চোরের রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জি। আমরা আন্দোলন করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম এবং আজকেই বাস্তিল দুর্গে যে পতন হয়েছিল 1790 14 জুলাই, আজকেই নবান্ন থেকে 14 তলা থেকে টেনে হিচড়ে নামাবো। আমি আন্দোলন করেছিলাম, মমতা সরকারকে নিয়ে এসেছিলাম, আজকেই নবান্ন থেকে টেনে হিচড়ে বার করব। 2010 সালে যে মুখ্যমন্ত্রীকে 2011 সালে গদিতে বসানোর জন্য আন্দোলন করেছে, আমি নিজে মুখ্য ভূমিকা ছিলাম। আমি হচ্ছে নিজে পিংলা ব্লকের তৃণমূলের এসটি এসসি সেলের সভাপতি ছিলাম দীর্ঘ 10 বছর, এখনো আছি। অতএব আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি, মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসবো। তার জন্য পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, আমার গ্রামে স্কুল করেছে, সিএম বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট করেছে, ঠিক আছে, এবং তার যে রানী যে আছে না, অর্পিতা চট্টোপাধ্যায়, এবং মিডিলে পুকুরের মাঝখানে সই করেছে, শপিং মল করেছে, আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে। পার্থ চট্টোপাধ্যায় নিয়ে যেত, তাকে ফুর্তি করত, কিন্তু আজকে সেই যে আমার গ্রামে স্কুল করেছে, সেই 31শে ডিসেম্বর পর যদি আমার চাকরি চলে যায়, ওই বাড়িটাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই কায় করবে। এবং আমি বলছি যে যখন বিরোধী দলনেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি এরকমটা আশা করেছিলেন? না, আমরা আশা করিনি। মমতা ব্যানার্জি যদি বিরোধী দলনেত্রী থাকতো, আজকে এই আন্দোলনে শুয়ে থাকতো এই রাস্তাঘাটে। কিন্তু আজকে আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম, সেই নন্দীগ্রাম জঙ্গলমহল ছেলে আমরা আন্দোলন করে নিয়েছিলাম, কিন্তু আজকে সেই ফল আমরা আশা করিনি। পশ্চিমবঙ্গে কলকাতা আমরা দেখতে পাচ্ছি কেমন আছে, জঙ্গলমহল, নন্দীগ্রাম কেমন আছে? এখন জঙ্গলমহল কাঁদছে। আমার যতগুলো বন্ধু আছে তারা জঙ্গলমহল থেকে এসছে, এবং আমার যে পিংলার সব মানুষ, এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা কাঁদছে এখন। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিল যে বদলা নয় বদল চাই, বদল হলো না। আমরা এরপর বদল হয়নি, আমরা এর আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমরা বদল চাই। আমি নিজে আন্দোলন করে নিয়ে এসেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী হয়ে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে আজকে নামাবো, আমাদের যদি কথা না শুনে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, কার্যত জমি আন্দোলন করে উনি এসেছিলেন। জমি আমি মনে করি যে জমি আন্দোলন যে ওইখানে করেছে নন্দীগ্রামে, আজকে শিল্প যদি ওখানে হতো না, আজকে অনেক হাজার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত চাকরি পেত। আজকে তো ওখানে ঘাস উঠছে, শুধু কিছুই নেই। অতএব আমরা যে বামফ্রন্টের যে স্লোগান ছিল কৃষি, শিল্প এবং বেকারত্ব আমরা চাই, সেই পুনরায় আমরা বামফ্রন্ট সরকারকে আবার নিয়ে আসবো, মমতাকে এবং কুকুরের মতন তাড়াবো আজকে। এবং আমি তৃণমূলের সক্রিয় কর্মী হয়ে বলছি, আমার গ্রামে, আমার এলাকায় কোন তৃণমূলের এমএলএ এমপিরা যদি যায়, মহিলা দিয়ে ঝাঁটা এবং খুন্তি নিয়ে আমরা তাড়াবো মমতা ব্যানার্জিকে। একটা কথা মানে খুব প্রচলিত হয়েছে আজকাল যে তৃণমূল করে মানে টাকা দিয়ে চাকরি পেয়ে। অবশ্যই তৃণমূল সরকার মানে ডাকাত। প্রতিটি এলাকায় আপনারা জানবেন যে প্রতিটি এলাকায় এখন তৃণমূলের বড় নেতাগুলোকে ধরছে, চাকরির বিনিময়ে টাকা। অতএব এই সরকারকে অবিলম্বে পতনের দরকার। এই হচ্ছে ব্রিটিশ সরকার, ব্রিটিশ যুগ শুরু করেছে, এর অবিলম্বে পতনের দরকার। দর্শক, ইনি যে কথাটা বলছেন, ইনি হচ্ছেন টিএমসি পার্টির ব্লকের সভাপতি ছিলেন। 10 বছর তিনি সভাপতি পদে ছিলেন এবং এখন টিএমসির সক্রিয় কর্মী হিসেবে এখনও আছেন। তানার মুখ থেকে যদি এই ধরনের কথা শোনা যায়, তাহলে বাস্তবটা কতটা পরিস্থিতি মানে টার্নিং ঘুরে গেছে বুঝতে পারছেন। উনি বলছেন, ওনার যে প্রথম পয়েন্টটা হলো, আজ কোনো বিচার ব্যবস্থা ভালো নেই, কোনো সুব্যবস্থা ভালো নেই, ন্যায় বিচার নেই। যদি এই রাজ্য সরকার চাকরি প্রার্থীদের সঠিক তালিকা দিত, তাহলে আজকের এই দিন দেখতে হতো না, এই দুর্নীতির দিন দেখতে হতো না। এই যারা হাজার মানুষ যে পথে লেগে গেছে,
এই দিনটা আজকের আমাদের আর দেখতে হতো না। উনি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাচ্ছি। যে আমার গ্রামে যদি কোনো টিএমসির এমপি এমএলএ আসে, মানে ওনার এতটা রাগ ক্ষোভ, যদি ওনার গ্রামে কোনো টিএমসির এমএলএ এমপি আসে তাহলে মহিলাদের দিয়ে ঝাঁটা পিটিয়ে তাড়িয়ে দেবে, মানে কোনো রকমভাবে ঢুকতে দেবে না, মানে এতটা ক্ষোভ। যারা এই সরকারকে আন্দোলন করে গদিতে বসিয়েছে আর তারাই এই সরকারের বিরোধিতা করছে। কেন, কি কারণে? শয় দুর্নীতি আপনাদের চোখে, কয়লা দুর্নীতি, চাকরি দুর্নীতি, মানে শেষ নেই, বললেই শেষ হবে না। আমি ওই পদে আমি যাচ্ছি না। মমতা ব্যানার্জির যে যদি বিরোধী দলনেতা হতো, যে এই যে চাকরি প্রার্থীরা যে আন্দোলন করছে, এই যে মমতা ব্যানার্জি যদি বিরোধী দলনেতা হতো তাহলে এই রাস্তায় শুয়ে থাকতো। ওনার যে কথাটা আমি রিপিট করে বললাম, যে তাহলে রাস্তায় শুয়ে থাকতো মমতা ব্যানার্জি। ভাবতে পারছেন? কারণ ওনাদের কথাটা গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে ওনারা ছিলেন এই 10 বছর যে একটা ব্লকের সভাপতি ছিলেন এবং এই টিএমসি সরকারকে যে আন্দোলন করে লড়াই করে গদিতে নিয়ে এসছে। এই জন্যে ওনাদের কথা খুবই একটা গুরুত্বপূর্ণ। কারণ একজন টিএমসির সদস্য কর্মী এবং একটা ভালো পদে ছিল এবং আছে সেই পদে, এবং লড়াই করে যে পার্টিকে নিয়ে এসছে, তারাই যদি এই কথা বলে তাহলে ভাঙন ধরা শুরু হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। উনি বললেন যে জঙ্গলমহলে, নন্দীগ্রামের যে ছেলে আমি, এখানে কোনো কাজ নেই, কোনো রুজি রোজগার নেই, কোনো শিল্প নেই। আর এই শিল্পর কথায় বলতে গিয়ে একটা মেন গুরুত্বপূর্ণ কথায় আসি। কালকেরে মমতা ব্যানার্জি রাজপথে মিছিল করেছিল যে বাঙালি ভাষা যারা বলছে তাদেরকে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এখন একটা প্রশ্ন, মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করছে এর মধ্যে যে আমার রাজ্যে কাজ নেই, কলকারখানা নেই, রুজি নেই, আমি দিতে পারছি না কাজ। কেন? যে একটা তালিকা বলছি, মহারাষ্ট্রে 2 থেকে 3 লাখ মানুষ আছে বাঙালি, সেখানে কাজ করছে। দিল্লিতে 2 থেকে 3 লাখ। আচ্ছা, গুজরাটে প্রায় 2 লাখ মানুষ আছে। আচ্ছা, পাঞ্জাব হরিয়ানাতে 2 লাখের বেশি আছে। আচ্ছা, তামিলনাড়ু চেন্নাইতে 2 লাখ আছে। আচ্ছা, আরও অন্যান্য রাজ্যেতে 3 থেকে 4 লাখ মানুষ আছে। এই বাঙালি, এই পশ্চিমবঙ্গের মানুষ কিসের জন্য আছে? কাজের জন্য, কাজের কর্মস্থল। তাহলে এই রাজ্যের মমতা ব্যানার্জি নিজে স্বীকার করছে যে আমার রাজ্যে কাজ নেই। কারণ উনি যে আন্দোলনটা করছেন, বাঙালিভাষীদের, বাঙালি যারা বাংলায় কথা বলছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাহলে কত বাঙালি এইসব বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে কাজ করছে, ভাবতে পারছেন? তাহলে বিজেপি শাসিত যদি রাজ্যগুলিতে গিয়ে কাজ করে, তাহলে এই যে টিএমসি সরকারকে ভোট দিয়ে, তৃণমূলকে ভোট দিয়ে ইনি যদি কর্মস্থল কাজ যদি না দেয়, তাহলে কতটা কোন লেভেলে পরিস্থিতি যাচ্ছে বুঝতে পারছেন আপনারা? এখন এই পয়েন্টে, সব পয়েন্টের একটাই জিনিস হচ্ছে মেন জিনিস, যে তৃণমূল কংগ্রেসের যে পার্টিটা লড়াই করে, যারা আন্দোলন করে, যারা সব রকম কাজ করে খেটে যেই তৃণমূল কংগ্রেসকে গদিতে বসিয়েছে, মমতা ব্যানার্জিকে গদিতে বসিয়েছে, এই রাজ্যে নিয়ে এসছে, যারাই নিয়ে এসছে তারাই এখন বলছে এই সরকারকে আমরা চাই না, এই সরকারকে আমরা চাই না, এই সরকার বদল চাই, আমরা এই সরকারকে রাখবো না কোনো রকমভাবে। তাহলে নিজের দলের কর্মীরা যদি, আমি বিরোধী দলের কথা বলছি না, নিজের দলের কর্মীরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে সরে আসে, তাহলে এই সরকার কতটা শক্তিশালী হয়ে এই রাজ্যে দাঁড়িয়ে থাকতে পারবে সেটাই এখন ভাববার বিষয়। দর্শক, আপনাদের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই আমাদের রাজ্যের বাস্তবে কলকারখানা খুবই কম। নন্দীগ্রামে কলকারখানা হওয়ার কথা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি হতে দেয়নি। কারণ
কারণ তিনি জানেন, আর এই রাজ্যের যারা মানুষ আছে তারা জানে। আমি আর ডিটেলস ভাগে কিছু বলতে পারছি না, কারণ মানে এতটা মানে কর্মস্থলের মানে সমস্যা। প্রত্যেক বছর আপনারা দেখবেন মাধ্যমিক পাস যারা করে, উচ্চ মাধ্যমিক পাস করে, যারা বিএ পাস করে, তারা কিন্তু আর পড়াশুনোর দিকে যায় না। বাড়ির পরিস্থিতি অনুযায়ী তারা কর্মস্থল কাজের দিকে যায়। কিন্তু রাজ্যে যদি সেই হারে কাজ রুজি রোজগার না থাকে তাহলে বাইরে তো যেতেই হবে। আর তারাই যদি এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসে, আর সেই সরকার যদি কর্মস্থল কাজ না দিতে পারে, তাহলে তাদের যে চিন্তা ভাবনাটা স্বাভাবিকভাবে পাল্টে যাবে। আর কাজ দেবে কি? যে কাজগুলো ছিল, যে চাকরি যাদের চাকরি ছিল তাদের চাকরি চলে গেছে, এবং তাদের চাকরিই দিতে পারছে না, কাজ কীভাবে দেবে? দর্শক, আপনাদের মতামত জানাবেন। আজকেকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা এই পর্যন্ত থাকলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।